আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টাইপ ওয়াইজ এমসিকিউ সলভিং ক্লাসে। তো আজকে আমরা রেওয়া মিলের যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউর A to Z সলভ করে ফেলবো। তো চলো দেরি না করে শুরু করি। তো এখানে আমরা টপিকের নামগুলো একটু জেনে নিই, যেখান থেকে আমরা এমসিকিউ সলভিং ক্লাসগুলো করব। তো প্রথমে আছে রেওয়া মিলের ধারণা এবং বৈশিষ্ট্য, তারপর হচ্ছে রেওয়া মিলের প্রস্তুত প্রণালী, রেওয়া মিলের প্রস্তুতের বিবেচ্য বিষয়সমূহ, রেওয়া মিলের ভুলসমূহ, অশুদ্ধি সংশোধনের ধারণা, সংশোধন প্রক্রিয়া এবং অনিশ্চিত হিসাব। তো এখান থেকে এমসিকিউগুলো সবগুলোই ইম্পর্টেন্ট, তবে যেখান থেকে তোমার ক্রুশিয়াল এমসিকিউগুলো আসে অর্থাৎ তোমার ম্যাথ আসে, ম্যাথগুলো হচ্ছে রেওয়া মিলের ভুল সমূহ আর অশুদ্ধি সংশোধনের ধারণা ও সংশোধন প্রক্রিয়া এবং অনিশ্চিত হিসাব। এই তিনটা টপিক হচ্ছে তোমার ম্যাথ বেসড টপিক, আর এই তিনটা টপিক হচ্ছে তোমার থিওরি বেসড টপিক। হ্যাঁ, থিওরি বেসড কোশ্চেন আসবে এই তিনটা টপিক থেকে এমসিকিউতে, আর এই তিনটা টপিক থেকে তোমার ম্যাথ বেসড কোশ্চেন আসবে, সেটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য। হ্যাঁ, তো চলো আমরা প্রথম টপিকটাতে চলে যাই, সেটা হচ্ছে রেওয়া মিলের ধারণা বৈশিষ্ট্য থেকে কোন কোন কোশ্চেন আসে। তো প্রথমে কি কোশ্চেন এসেছে যে রেওয়া মিল তৈরি করার মূল উদ্দেশ্য নিচের কোনটি? তো ব্যবসার লাভ ক্ষতি নির্ণয় করা, এটা কিন্তু রেওয়া মিল তৈরি করার মূল উদ্দেশ্য না। ব্যবসার লাভ ক্ষতি আমরা নির্ণয় করি কিসের মাধ্যমে? তোমার বিশদ আয় বিবরণীর মাধ্যমে। তারপরে আর্থিক অবস্থা নির্ণয় করি কিসের মাধ্যমে? আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে। ঠিক আছে, তারপরে খতিয়ান হিসাব খাতের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। তো আমরা যদি একটু হিসাব চক্রটা দেখি, হিসাব চক্রে কিন্তু প্রথমে আছে কি লেনদেন, তারপরে আছে কি জাবেদা, তারপর আছে কি তোমার খতিয়ান, তারপরে হচ্ছে রেওয়া মিল, তারপরে হচ্ছে আর্থিক বিবরণী। হ্যাঁ, রেওয়া মিল কেন প্রস্তুত করা হয়? রেওয়া মিল প্রস্তুত করা হয় তোমার খতিয়ানের যে হিসাব খাতগুলো আছে বা খতিয়ানের যে উদ্ধৃতগুলো আছে সেগুলোর হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। ঠিক আছে, তো এটার অ্যান্সার হবে রেওয়া মিল তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করা, এটা মাথায় রাখবা। তারপরে রেওয়া মিল নিচের কোনটির মাধ্যমে যোগসূত্র স্থাপন করে? এই যে তোমাকে অলরেডি এটার ইনফরমেশন দেওয়ার মাধ্যমে আমি তোমাকে বলে দিলাম যে রেওয়া মিল নিচের কোনটির মধ্যে যোগসূত্র স্থাপন করে। তো রেওয়া মিল তৈরি করা হয় হচ্ছে খতিয়ানের পরে এবং আর্থিক বিবরণীর পূর্বে। রেওয়া মিল তৈরি করা হয় খতিয়ানের পরে এবং আর্থিক বিবরণীর পূর্বে, এটা মাথায় রাখবা। রেওয়া মিল তৈরি করা হয় খতিয়ানের পরে এবং আর্থিক বিবরণীর পূর্বে। হ্যাঁ, তো এটা হচ্ছে রেওয়া মিল হচ্ছে যোগসূত্র স্থাপন করে খতিয়ান এবং আর্থিক বিবরণীর মধ্যে। রেওয়া মিলের মাধ্যমে কোন কাজটি সম্পন্ন করা হয়? রেওয়া মিলের মাধ্যমে তোমার মূলত কি করা হয়? গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। এখানে অ্যান্সার ভুল আছে, সংক্ষিপ্ত করা না, এটা হবে যাচাইকরণ। রেওয়া মিলের মাধ্যমে তোমার গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। রেওয়া মিল কি? রেওয়া মিল কি? রেওয়া মিল হচ্ছে হিসাবের উদ্ধৃতের তালিকা। কোন হিসাবের? এটা হচ্ছে খতিয়ানের। হ্যাঁ, খতিয়ানের উদ্ধৃতের তালিকা, খতিয়ানের উদ্ধৃতের তালিকা। তারপরে রেওয়া মিল তৈরির মূল উদ্দেশ্য কি? রেওয়া মিল তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। তো একটা ইনফরমেশনের মাধ্যমে তাহলে এখানে মূলত দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে উদ্দেশ্য, উদ্দেশ্য কি? রেওয়া মিলের কাজ কি? উদ্দেশ্য বা কাজ হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই, শুদ্ধতা যাচাই। আর রেওয়া মিল কখন প্রস্তুত করা হয়? খতিয়ানের পরে এবং আর্থিক বিবরণীর পূর্বে। খতিয়ানের পরে এবং আর্থিক বিবরণীর পূর্বে। তারপরে দেখো রেওয়া মিলের আধুনিক হিসাব চক্রের কোন স্তর বা ধাপ? তো দেখো আধুনিক হিসাব চক্রের কোন স্তর বা ধাপ, এই যে দেখো 1 2 3 4, চতুর্থতম ধাপ হচ্ছে কি? রেওয়া মিল। তো এই যে এখানে এটাই বলছে যে রেওয়া মিল আধুনিক হিসাব চক্রের চতুর্থ ধাপ। আমি কিন্তু অলরেডি হিসাব চক্রটা তোমাদের এক্সপ্লেইন করে দিয়েছি। খতিয়ানের উদ্ধৃত দ্বারা রেওয়া মিলের প্রস্তুতের কাজকে কি বলা হয়? খতিয়ানের উদ্ধৃত দ্বারা রেওয়া মিল প্রস্তুতের কাজকে কি বলা হয়? তো এখানে বলছে যে খতিয়ানের উদ্ধৃত দ্বারা রেওয়া মিল প্রস্তুতের কাজকে কি বলা হয়? সংক্ষিপ্তকরণ বলা হয়। কেন সংক্ষিপ্তকরণ বলা হয়? কারণ কি খতিয়ানের উদ্ধৃত যেগুলো আছে সেগুলো তো তোমার প্রথমে খতিয়ানে কি আলাদা আলাদা অনেক বড় করে থাকে, তো সেটাকে আমরা সংক্ষিপ্ত আকারে লিখি। যেমন হচ্ছে তোমার বিক্রয় হিসাব। হ্যাঁ, বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব যখন আমরা খতিয়ান প্রস্তুত করি, এটা ধরো একটা চলমান যে ছক, চলমান যে ছকে কি থাকে? বিক্রয়, তারপর হচ্ছে বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারপর হচ্ছে জেড, ডেবিট, ক্রেডিট। তো এখানে তোমার নানা রকম হিসাব থাকে, হিসাবে এখানে তোমার জেড থাকে। তো এই যে জেডটা এরকম তোমার আরো 5 থেকে 6টা করে হিসাব থাকে। তো 5টা থেকে 6টা করে হিসাব আমার তো সবগুলো দরকার না। আমার কি দরকার? বিক্রয় হিসাব কতটুকু? বিক্রয় হিসাব ধরো 50,000 টাকা। তো আমি বিক্রয় হিসাব লিখলাম
বিক্রয় লিখলাম আর 50,000 টাকা লিখলাম। তো এটার মাধ্যমে আমরা কি করতেছি, এই যে তথ্যগুলো, এই বিস্তারিত তথ্যগুলোকে আমরা সংক্ষিপ্ত আকারে উপস্থাপিত করছি। হ্যাঁ, তো র্যামিল মূলত কি করে, খতিয়ানের উদ্ধৃত্ত দ্বারা র্যামিল প্রস্তুতের কাজকে বলা হয় সংক্ষিপ্তকরণ। র্যামিল প্রস্তুত করার মাধ্যমে আমরা খতিয়ানের উদ্ধৃত্তগুলো আমরা সংক্ষিপ্ত আকারে নিয়ে আসি। র্যামিল নিচের কোন দুটির মধ্যে যোগসূত্র স্থাপন করে? তো আমরা জানি এটা হচ্ছে খতিয়ান আর একটা হচ্ছে চূড়ান্ত হিসাব। চূড়ান্ত হিসাব কি, তোমার আর্থিক বিবরণীর অপর নাম। একই কোশ্চেন, কিন্তু এই কোশ্চেন আর এই কোশ্চেন কিন্তু সেম। এই যে খতিয়ান ও আর্থিক বিবরণী কোনটার মধ্যে যোগসূত্র স্থাপন করে? আর্থিক বিবরণীর আর এক নামই হচ্ছে তোমার চূড়ান্ত হিসাব। তো এইভাবে একটু ঘুরে ফিরে দিবে। হ্যাঁ, তো আর চূড়ান্ত হিসাব কিসের আর এক নাম? আর্থিক বিবরণীর আর এক নাম। কিসের আর এক নাম? আর্থিক বিবরণীর আর এক নাম হচ্ছে চূড়ান্ত হিসাব। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের মাধ্যম কোনটা? র্যামিল। একই কোশ্চেন রিপিট হয়েছে। র্যামিল প্রস্তুতের উদ্দেশ্য কি? র্যামিল প্রস্তুতের উদ্দেশ্য হচ্ছে ভুল ত্রুটি উদ্ঘাটন করা। ঠিক আছে, তারপর হচ্ছে ফলাফল নির্ণয়ে সাহায্য করে। এটা ভুল। ফলাফল নির্ণয়ে সাহায্য করে কোনটা? বিশদ আয় বিবরণী। হ্যাঁ, ফলাফল নির্ণয়ে সাহায্য করে কোনটা? বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী হচ্ছে তোমার কি করে, তোমার ফলাফল নির্ণয়ে সাহায্য করে। তাহলে এটা হবে না। দুতরফা দাখিলা পদ্ধতি প্রয়োগ নিশ্চিত করে, অর্থাৎ ডেবিট ক্রেডিট নিশ্চিত করে। র্যামিলের ছকের মধ্যে কিন্তু তোমার ডেবিট ক্রেডিট আছে। তো 1 আর 3 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তারপরে তো সেকেন্ড আমরা যে টপিক থেকে এখন এমসিকিউ গুলো সলভ করব সেটা হচ্ছে র্যামিল প্রস্তুত প্রণালী থেকে। তো এখান থেকে চলো কি টাইপের কোশ্চেন আসে দেখে নি, যে নিচের কোন হিসাবটি র্যামিলের ক্রেডিট পাশে দেখানো হয়। তো এখানে মনে রাখবা যে বিক্রয় যদি ক্রেডিট হয়, বিক্রয় বারটা হবে ডেবিট, তাই এটা হবে না। বিনিয়োগ হচ্ছে এক ধরনের সম্পদ, তাই এটা ডেবিট হবে। বিক্রয় যদি ক্রেডিট হয়, বিক্রয় ফেরত হবে ডেবিট। আর এখানে বসে ক্রেডিট পাশে দেখানো হয়। তো আমরা জানি যে সকল ধরনের সঞ্চিতি হচ্ছে ক্রেডিট, সকল ধরনের সঞ্চিতি হচ্ছে ক্রেডিট, আর পাওনাদারের বার্তা সঞ্চিতি হচ্ছে ডেবিট। র্যামিলের ডেবিট জেরের ঘরে কি কি দেখানো হয়? সম্পদ, ব্যয়, উত্তোলন। ঠিক আছে, নগদ, তারপরে কি ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে ক্রেডিট। নগদ ডেবিট ঠিক আছে, প্রাপ্য হিসাব ডেবিট, এটাও ঠিক আছে, কিন্তু ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে ক্রেডিট। হ্যাঁ, এটা হচ্ছে দায়। ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে দায়। হ্যাঁ, তো এটা হবে না। তো আর এখানে কি আছে? ব্যাংক জমা ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, আয়ের বকেয়া হচ্ছে সম্পদ ডেবিট। তো 1 আর 3 হবে। 1 আর 3 হচ্ছে অ্যান্সার। তো এটা অনেকে বুঝবা না, এটা বুঝতে গেলে তোমাকে বেসিক জানতে হবে যে সম্পদ ও ব্যয় এই দুইটা জিনিস বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস পেলে ক্রেডিট। আয় দায় আর মালিকানা সত্ত্ব, আয় দায় আর মালিকানা সত্ত্ব এই দুইটা জিনিস বৃদ্ধি পেলে ক্রেডিট আর হ্রাস পেলে ডেবিট। ঠিক আছে, আচ্ছা। তারপরে ক্রয় খতিয়ানের জের। ক্রয় খতিয়ানের জের হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাবের আর এক নাম। ক্রয় খতিয়ানের জের হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাবের আর এক নাম। আর বিক্রয় খতিয়ানের জের হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাবের আর এক নাম। নিচের কোনটি র্যামিল প্রস্তুতে ক্রেডিট দিকে যাবে না? তো র্যামিল প্রস্তুতে ক্রেডিট দিকে যাবে না বলছে, যাবে না তার মানে ডেবিট দিকে যাবে। তো আমরা জানি সকল প্রকার সঞ্চিতি হচ্ছে কি ক্রেডিট। এই যে কুঋণ সঞ্চিতি ক্রেডিট, কিন্তু পাওনাদারের বার্তা সঞ্চিতি ডেবিট বলছিলাম। ওই যে দেখো, পাওনাদার বা প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি ডেবিট। এটা একটু লিখে নাও, নোট করে নাও যে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি বা প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি ডেবিট। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি অথবা প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি, প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি তোমার ডেবিট। এটা মাথায় রাখবা যে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট আর পাওনাদারের বার্তা সঞ্চিতি বা প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি হচ্ছে তোমার কি ডেবিট। ঠিক আছে, তারপরে র্যামিলের ডেবিট দিকে কি কি দেখানো হয়? র্যামিলের ডেবিট দিকে দেখানো হয় সম্পদ আছে, ঠিক আছে, খরচ আছে, ঠিক আছে, আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়, তো এটা বাদ। সম্পদ ডেবিট, খরচ ডেবিট, আয়ের বকেয়া সম্পদ ডেবিট, অগ্রিম খরচ সম্পদ ডেবিট। তার মানে 16 নাম্বার, 16 এর খ হচ্ছে অ্যান্সার। তো এই ডেবিট ক্রেডিট কিভাবে হলো এটা একটু তোমরা লিখে নাও। আমরা যদিও সলভ ক্লাসে করিয়েছি, তাও আবার একটু তোমাদেরকে রিভাইজ দিয়ে নিই। সেটা হচ্ছে অগ্রিম খরচ হচ্ছে সম্পদ, চলতি সম্পদ আমি সংক্ষেপে লিখছি। অগ্রিম আয়, আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়, এটা হচ্ছে
তোমার চলতি দায়, চলতি দায়। তারপরে হচ্ছে বকেয়া খরচ, বকেয়া খরচ হচ্ছে চলতি দায়, বকেয়া খরচ হচ্ছে চলতি দায়। আর বকেয়া আয় হচ্ছে চলতি সম্পদ, বকেয়া আয় হচ্ছে চলতি সম্পদ। এগুলো মাথায় রাখবে, এটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, বকেয়া হচ্ছে চলতি সম্পদ। তো এই জন্য এই যে সম্পদ খরচ বকেয়া আয়, এখানে কিন্তু বকেয়া কি চলতি সম্পদ, যেহেতু তার মানে ডেবিট দিকে দেখানো হবে। কোনটি রেয়ামিলের ক্রেডিট দিকে বসে? তো এখানে সঞ্চিতি কথাটা যদি যেহেতু আছে, তার মানে চোখ বন্ধ করে বুঝবা এটা পাওনাদারের বাট্টা সঞ্চিতি বা প্রদবিলের বাট্টা সঞ্চিতি না, তার মানে এটা হচ্ছে সাধারণ সঞ্চিতি। তো সকল ধরনের সঞ্চিতি ক্রেডিট, এটা আমরা সবাই জানি। কোনটি রেয়ামিলের ডেবিট দিকে দেখানো হয়? তো রেয়ামিলের ডেবিট দিকে কোনটা দেখানো হয় আগে আমরা জানি। অনুপার্জিত আয় হচ্ছে অগ্রিম আয়ের আর এক নাম, অর্থাৎ এটা দায়, এটা ক্রেডিট দিকে দেখানো হয়। পেনশন ফান্ড, যে কোনো ধরনের ফান্ড, তহবিল, এটা হচ্ছে তোমার ক্রেডিট দিকে দেখাতে হয়। বিনিয়োগ সঞ্চিতি, সকল ধরনের সঞ্চিতি হচ্ছে ক্রেডিট দিকে দেখাতে হয়। আর শিক্ষানবিশ ভাতা হচ্ছে ডেবিট, এটা এক ধরনের খরচ। আর শিক্ষানবিশ স্যালামি হচ্ছে ক্রেডিট, এটা এক ধরনের আয়। সবাই একটু লিখে নিতে পারো যারা জানো না, যে শিক্ষানবিশ স্যালামি হচ্ছে আয়, তাই ক্রেডিট দিকে যায়। আর শিক্ষানবিশ ভাতা হচ্ছে খরচ, তাই এটা হচ্ছে ডেবিট দিকে বসে। অনিশ্চিত হিসাব মূলত কোন ধরনের হিসাব? অনিশ্চিত হিসাব মূলত তোমার এটা অস্থায়ী হিসাব, যখন আমার অঙ্ক মিলবে না তখন হচ্ছে অনিশ্চিত হিসাবেই আমার শেষ ভরসা, ঠিক আছে? তো আমাদের যখন অঙ্ক ম্যাথটাত মিলতো না পরীক্ষার হলে, তখন হচ্ছে আমরা অনিশ্চিত হিসাব দিয়ে আমরা মিলে আসতাম। হ্যাঁ, তারপরে দেখো রেয়ামিলের ক্রেডিট কলামে লিপিবদ্ধ করা হয় কি? তো বকেয়া খরচ, খরচ হচ্ছে তোমার ডেবিট, আর খরচের বকেয়া হচ্ছে ক্রেডিট, খরচের বকেয়া হচ্ছে ক্রেডিট। তো ঠিক আছে। আচ্ছা, খরচের বকেয়া, অগ্রিম খরচ হচ্ছে সম্পদ ডেবিট, আর খরচের বকেয়া হচ্ছে চলতি দায় ক্রেডিট, ঠিকই আছে। আর আয়ের বকেয়া হচ্ছে সম্পদ, তাই এটা ক্রেডিট কলামে লিপিবদ্ধ হবে না। অগ্রিম খরচ ক্রেডিট কলামে লিপিবদ্ধ হবে না, অগ্রিম খরচ ক্রেডিট কলামে লিপিবদ্ধ হবে না। তার মানে এটা হচ্ছে আমার আনসার, বকেয়া খরচ আর অগ্রিম আয়। আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়। গেল। কোনটি রেয়ামিলের ডেবিট দিকে দেখাতে হয়? সেম কোয়েশ্চেন রিপিট হয়েছে। অনুপার্জিত আয়, অনুপার্জিত আয় হচ্ছে অগ্রিম আয়ের আর এক নাম, অনুপার্জিত আয় হচ্ছে অগ্রিম আয়ের আর এক নাম। তো আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়। সকল ধরনের ফান্ড হচ্ছে ক্রেডিট দিকে যাবে, তারপরে সকল ধরনের সঞ্চিতি হচ্ছে ক্রেডিট দিকে যাবে। আর শিক্ষানবিশ ভাতা হচ্ছে আমার খরচ, তাই এটা ডেবিট হয়েছে। ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট। ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট। তো ক্রয় যখন ডেবিট হবে তার মানে কি ব্যয় বৃদ্ধি পাবে। ক্রয় ডেবিট মানে কি ব্যয় বৃদ্ধি। একটা পণ্য কিনলাম, কেনার মাধ্যমে কি আমার খরচ বৃদ্ধি পেল না? আর ক্রয় ফেরত মানে কি আমার এই ব্যয়টা হ্রাস পাইছে। ক্রয় ফেরতের মাধ্যমে কি ব্যয়টা হ্রাস পায়। তো এই যে এখানে কি বলছে যে ব্যয় হ্রাস করার জন্য ক্রয় ফেরত রেয়ামিলের ক্রেডিট পাশে দেখানো হয়। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় হিসাব চক্রের কোন ধাপে? হিসাব চক্রের কোন ধাপে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়? এটা হচ্ছে রেওয়ামিল। রেওয়ামিল যখন আমরা প্রস্তুত করি তখন হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। তারপরে এখন আমরা যে টপিকের এমসিকিউ গুলো সলভ করব সেটা হচ্ছে রেয়ামিল প্রস্তুতের বিবেচ্য বিষয় সমূহ নিয়ে। হ্যাঁ, তো রেয়ামিল প্রস্তুতে কি কি বিবেচ্য বিষয় আছে দেখো। তো এটা হচ্ছে এখান থেকে আমার ম্যাথ শুরু হয়ে গেছে, এখান থেকে আমার ম্যাথ শুরু হয়ে গেছে। তো এখানে বলছে সমন্বিত ক্রয় কত হবে? তো সমন্বিত ক্রয়ের তোমার আগে সূত্র জানা লাগবে। সমন্বিত ক্রয়ের সূত্র কি ভাইয়া? প্রারম্ভিক মজুত পণ্য যে ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ মানে সমাপনী মজুত পণ্য। তো এখানে প্রারম্ভিক মজুত পণ্য কত তাও একটু লিখে নিতে পারো, আমি তোমাদেরকে সংক্ষেপে লিখে দিই যে সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয় সমান সমান প্রারম্ভিক মজুত যোগ ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সমাপনী মজুত, সমাপনী মজুত। এটা হচ্ছে সমন্বিত ক্রয়ের সূত্র। এখানে কত? 25,000, 15,000, 30,000। 25 আর 15 কত? সরি 25 আর 1.5 লাখ কত? 1.5 লাখ, 1,75,000। 1,75,000 থেকে 30 গেলে কত থাকে? 1,45,000। তো 1,45,000 হচ্ছে অ্যান্সার। কোনটি রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না? তো আমরা জানি রেয়ামিলে কি কি অন্তর্ভুক্ত হয় না। 1 তারিখের হাতে নগদ, 1 তারিখের হাতে নগদ অর্থাৎ প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, ব্যাংক জমা, তারপরে হচ্ছে প্রারম্ভিক তোমার প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রাপ্য, প্রারম্ভিক প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব। হ্যাঁ, এগুলো হচ্ছে রেয়ামিলে আসে না। তারপরে হচ্ছে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত, তারপর হচ্ছে মনিহারি মজুত যেটা হচ্ছে লাস্টেরটা। হ্যাঁ, মনিহারি মজুত,
লাস্ট তারিখের মণিহারি মজুদ, তারপর হচ্ছে সম্ভাব্য দায় এগুলো রেওয়া মিলে আসে না, সম্ভাব্য দায় এগুলো রেওয়া মিলে আসবে না, ঠিক আছে। তো এখানে বলছে সমাপনী মণিহারি, এই যে দেখো কি বললাম যে সমাপনী মণিহারি এগুলো কি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। রেওয়া মিলে যাবে না কি প্রারম্ভিক ব্যাংক উদ্ধৃত, যে একটু আগেই বললাম 1 তারিখের ব্যাংক জমা, এগুলো সব হচ্ছে 1 তারিখের, হ্যাঁ 1 তারিখ মানে প্রারম্ভিক, এগুলো হচ্ছে 1 তারিখের। প্রারম্ভিক ব্যাংক উদ্ধৃত আসবে না, প্রারম্ভিক নগদ উদ্ধৃত আসবে না, সম্পূর্ণ মজুদ পণ্য আসবে না। তো এটার অ্যান্সার হবে তিনোটাই, এটার অ্যান্সার হবে কি তিনোটাই, হ্যাঁ। তারপরে হিসাব উদ্ধৃতগুলোর কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না? তো রেওয়া মিলের অন্তর্ভুক্ত হবে না কোনটা? আচ্ছা, রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না কোনটা? এখানে বলছে প্রারম্ভিক মজুদ অপশনে আছে, সমাপনী মজুদ অপশনে আছে, সমন্বিত ক্রয়, প্রারম্ভিক মণিহারি। তো আমরা জানি সমাপনী মজুদ হবে, এখানে অ্যান্সারে ভুল আছে, প্রারম্ভিক মজুদ হবে না। আচ্ছা, এখানে কি অ্যান্সার? আচ্ছা, প্রারম্ভিক মজুদ 30,000, সমাপনী 20,000, সমন্বিত ক্রয় 1,20,000, প্রারম্ভিক মণিহারি 5,000 টাকা। আচ্ছা, না এখানে তোমার একটু ভাবার ব্যাপার আছে, হ্যাঁ। তো নর্মালি কি আমরা জানি যে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, কিন্তু এটার একটা ডিফারেন্ট কেস আছে। যদি প্রশ্নে সমন্বিত ক্রয় দেওয়া থাকে, তাহলে সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হয়, কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য আর আসে না, কারণ সমন্বিত ক্রয়ের মধ্যে আমরা প্রারম্ভিক মজুদ পণ্য দিয়ে দিয়েছি, হ্যাঁ। তো সমন্বিত ক্রয়ের মধ্যেই আমার প্রারম্ভিক মজুদ পণ্য চলে আসে, তাই হিসাব উদ্ধৃতগুলো কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না? প্রারম্ভিক মজুদ হবে। এটা আবার লিখে নাও যে প্রশ্নে যখন সমন্বিত ক্রয় দেওয়া থাকবে, তখন তোমার প্রারম্ভিক মজুদ পণ্য হিসাবভুক্ত হবে না। ওই বছরে তমাল কত টাকার পণ্য ক্রয় করেছিলেন? তো কত টাকার পণ্য ক্রয় করেছিলেন ওই বছরে তমাল? তো এখানে বলছে যে ক্রয় হচ্ছে তোমার কত? ক্রয় হচ্ছে 1,20,000 টাকা, হ্যাঁ। তো এখানে 1,20,000 টাকা ক্রয়। তো এখানে প্রারম্ভিক মজুদ ছিল 30,000 টাকা, প্রারম্ভিক মণিহারি ছিল তোমার কত? প্রারম্ভিক মণিহারি ছিল 5,000 টাকা, আর সমাপনী মজুদ পণ্য ছিল হচ্ছে 20,000 টাকা। তো ওই বছরে ক্রয় কত টাকা ছিল? তার মানে প্রারম্ভিক মজুদ ছিল 30,000, সমাপনী ছিল 20,000, তার মানে 10,000 টাকা পণ্য সে বিক্রি করছিল। 10,000 টাকা পণ্য সে কি করছিল? বিক্রি করছিল। ধরো বছরের শুরুতে আমার পণ্য ছিল 30,000 টাকার পণ্য, বছরের শেষে আছে 20,000 টাকার পণ্য, তার মানে 10,000 টাকা আমি বিক্রি করছিলাম। তো 10,000 টাকা বিক্রি করছিলাম, এটা আমার ক্রয়ের মধ্যে যাবে। তো ক্রয়ের মধ্যে যেহেতু যাবে, এখানে আমার সমন্বিত ক্রয় হচ্ছে 1,20,000 টাকা, 1,20,000 টাকা। তো এখান থেকে আমি 10,000 টাকা মাইনাস করে দিব। 10,000 টাকা মাইনাস করে দিলে আমার কত থাকতেছে? 1,10,000 টাকা। এখন তোমরা অনেকে বুঝোনি, আবার রিপিট করতেছে, আমি জানি বুঝোনি। দেখো এখানে বলছে ওই বছরে তোমার কত টাকার পণ্য ক্রয় করেছিলেন, এটা এখানে আছে সমন্বিত ক্রয়, মানে এই ক্রয়ের মধ্যে শুধু তোমার ক্রয় অন্তর্ভুক্ত না, এই ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুদ আছে, এই ক্রয়ের মধ্যে সমাপনী মজুদ পণ্য আছে কিনা? তো আমার জাস্ট কি দরকার? ক্রয়ের পরিমাণটা জানা দরকার, তাই তো? তো ক্রয়ের পরিমাণ যেহেতু জানা দরকার, তো আমার আগে বুঝতে হবে যে এখানে তোমার কত টাকার ক্রয় তোমার এক্সট্রা হয়েছিল। তো প্রারম্ভিক মজুদ ছিল 30,000 টাকা, আর সমাপনী মজুদ ছিল কত? 20,000 টাকা। তো প্রারম্ভিক মজুদ 30,000 টাকা যদি হয়, সমাপনী মজুদ যদি 20,000 টাকা হয়, তার মানে আমার হচ্ছে 10,000 টাকার পণ্য আমার বিক্রি করা হয়েছে, হ্যাঁ। তো তোমার 10,000 টাকা পণ্য আমার বিক্রি করা হয়েছে। তো 30,000 থেকে 20,000 বাদ দিলে কত থাকে? 10,000। তো এই বিক্রির অ্যামাউন্টটা আমরা কি করে দিব? বিক্রির অ্যামাউন্টটা আমরা হচ্ছে বাদ দিয়ে দিব, 10,000 টাকাটা বাদ দিয়ে দিব, হ্যাঁ। যেহেতু আমার মজুদ ছিল 30,000 টাকা, পরে আছে 20,000 টাকা, তার মানে ওই 10,000 টাকা যে বিক্রির অ্যামাউন্টটা, সেটা আমরা বাদ দিয়ে দিব সমন্বিত ক্রয় থেকে। তো সমন্বিত ক্রয় থেকে বাদ দিয়ে দিলে আমরা 1,10,000 টাকা পাচ্ছি। তো এই 1,10,000 টাকার পণ্য তোমার ওই বছরে ক্রয় করেছিল। যারা বোঝোনি, যা সূত্রটা মাথায় রাখবা, সমন্বিত ক্রয় যদি থাকে প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে না। সমন্বিত ক্রয় যদি থাকে, সমন্বিত ক্রয় থেকে বিক্রয়ের পরিমাণ কি যাবে? মাইনাস যাবে। বিক্রয়ের পরিমাণ কি যাবে? মাইনাস যাবে।
এই যে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মানে সম্পন্ন মজুত পণ্য সমান সমান কি সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয়। ঠিক আছে, আচ্ছা। তো এখান থেকে এই সূত্রটার মধ্যে থেকে কিন্তু আমি এই অ্যানসারটা বের করছি। দেখো নিট তোমার এটা হচ্ছে সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয় কত দেওয়া আছে? সমন্বিত ক্রয় দেওয়া আছে হচ্ছে 1,20,000 টাকা, তাই তো? তো এটা ধরো এই যে সমন্বিত ক্রয় সমান সমান 1,20,000 টাকা। তো 1,20,000 টাকা প্রারম্ভিক মজুত পণ্য কত? 30,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য কত? 30,000 টাকা। সমাপনী মজুত পণ্য কত? 20,000 টাকা মাইনাস। তো 30,000 টাকা থেকে 20,000 টাকা মাইনাস দিলে কত থাকে? 10,000 টাকা থাকে, তাই তো? 10,000 টাকা থাকে। তো 10,000 টাকা বাম পাশে হচ্ছে 10,000 আছে, ডান পাশে গেলে কি হবে? মাইনাস 10,000। 1 লক্ষ কত থাকে? 1,10,000। বুঝছো? নিট ক্রয় কত? 1,10,000। আবার তোমাদেরকে ভেঙে সুন্দর করে করায়। তোমরা বুঝো না, তোমরা না বুঝে যাবা কোথায়? হ্যাঁ, সব লেভেলের স্টুডেন্টদের বুঝতে হবে। তো সমন্বিত ক্রয়ের সূত্র কি? প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ, তাই তো? তাহলে প্রারম্ভিক মজুদ কত ভাইয়া? প্রারম্ভিক মজুদ পণ্য কত ছিল? 30,000 টাকা, তাই তো? আচ্ছা, কই গেল? প্রারম্ভিক মজুদ পণ্য ছিল 30,000 টাকা। 30,000 টাকা। তো এখানে সমন্বিত ক্রয় কত? 1,20,000 টাকা। সমন্বিত ক্রয় 1,20,000 টাকা সমান সমান প্রারম্ভিক মজুদ কত? 30,000 টাকা। 30,000 টাকা যোগ নিট ক্রয় আমরা জানি না, এই যে নিট ক্রয় আমি সংক্ষেপে লিখলাম, নিট ক্রয় আমরা জানি না, মানে সমাপনী মজুদ পণ্য কত? সমাপনী মজুদ পণ্য 20,000 টাকা। তো 30,000 থেকে 20,000 গেলে কত থাকে? 10,000 টাকা থাকে যোগ নিট ক্রয়, হ্যাঁ, 1,20,000 টাকা। তাহলে এই 10,000 টাকা বাম পাশে নিয়ে আসলে কত হবে? 1,20,000 মাইনাস 10,000 সমান সমান নিট ক্রয়। বোঝা গেছে? তো কত থাকে আমার? 1,10,000 টাকা। তো এখানে চাইছিল কি? এখানে চাইছিল হচ্ছে ওই বছরে কত টাকার পণ্য ক্রয় করছিল, অর্থাৎ নিট ক্রয়ের পরিমাণ চাইছিল। তো 1,10,000 টাকা হচ্ছে আমার অ্যান্সার। এখন তো বোঝা গেছে? ওকে। সমন্বিত ক্রয় সম্পর্কে নিচের কোনটি সঠিক? তো ডিরেক্ট মুখস্থ থাকবে, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মানে সমাপনী মজুদ। এই হচ্ছে আমার সমন্বিত ক্রয়ের সূত্র। কখন সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়? রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় কখন? যখন সমন্বিত ক্রয় থাকে না। যখন এখানে থাকে না বলছে, সমাপনী মজুদ পণ্য কখন রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়? রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় হচ্ছে সমন্বিত ক্রয় না, সমন্বিত ক্রয় থাকলে হবে, এটা মিস্টেক দিছে। সমন্বিত ক্রয় যখন থাকবে, তখন সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। হয়, সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার বিগত বছরে 3বার কোশ্চেন আসছিল। সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে কখন অন্তর্ভুক্ত হয়? সমন্বিত ক্রয় থাকলে। রেওয়া মিলে ক্রেডিট দিকে বসে কোনটি? ভাতা ডেবিট, পানাদারে বাট্টা সঞ্চিতি ডেবিট, বিমা সালামি হচ্ছে ডেবিট, এটা হচ্ছে খরচ, আর শিক্ষানবী সালামি হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে আয়। শিক্ষানবী সালামি আয়, যেটা আমি অলরেডি একবার বলেছি। কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না? রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না কোনটি? প্রারম্ভিক মজুদ পণ্য হয়, বকেয়া বেতন হয়, অনুপার্জিত আয় হয়, অব্যবহৃত সাপ্লাইজ হয় না। তো এটা তোমাদের একজন কোশ্চেন করছিল যে অব্যবহৃত সাপ্লাইজ সব সময় তোমার সম্পদ হয়। অব্যবহৃত সাপ্লাই সব সময় সম্পদ অবশ্যই হয়। রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় কোনটা? ব্যবহৃত সাপ্লাইজ। একটু লিখে রাখো যে ব্যবহৃত সাপ্লাইজ হচ্ছে আমার খরচ। ব্যবহৃত সাপ্লাইজ হচ্ছে কি আমার খরচ, আর অব্যবহৃত সাপ্লাইজ হচ্ছে আমার সম্পদ, চলতি সম্পদ। হ্যাঁ, অব্যবহৃত সাপ্লাইজ হচ্ছে আমার চলতি সম্পদ, এটা মাথায় রাখবা। রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না অব্যবহৃত সাপ্লাই, যেহেতু এটা সম্পদ, চলতি সম্পদ। রেওয়া মিলের ডেবিট পাশে দেখানো হয় কোনটি? রেওয়া মিলের ডেবিট পাশে দেখানো হয় সকল সম্পদ ও ব্যয়। রেওয়া মিলের ক্রেডিট কলামে দফাগুলো লিপিবদ্ধ
র্যামিলের ক্রেডিট কলামে কোন দফাগুলো লিপিবদ্ধ করা হয়? ক্রেডিট কলামে কোনগুলো লিপিবদ্ধ করা হয়? আচ্ছা, অগ্রিম খরচ ডেবিট কলামে, অগ্রিম খরচ ডেবিট কলামে, খরচের বকেয়া হচ্ছে দায়, হ্যাঁ ক্রেডিট কলামে, অগ্রিম আয় দায় ক্রেডিট কলামে, আর হচ্ছে বকেয়া হচ্ছে সম্পদ, তো এটাও বাদ। তো অ্যান্সার হবে গ। নিচের কোন হিসাব র্যামিলে অন্তর্ভুক্ত হবে? র্যামিলে অন্তর্ভুক্ত হবে কোনটা? এখানে প্রারম্ভিক মজুত পণ্য সমন্বিত ক্রয় শিক্ষানবিশ সালামি, তোমার এই সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হয় না, তো এটা হবে না। হ্যাঁ, মোট মুনাফা সমাপনী মজুত পণ্য ও অগ্রিম বীমা, মোট মুনাফা সমাপনী মজুত পণ্য ও অগ্রিম বীমা, এটা তোমার অন্তর্ভুক্ত হবে। মোট মুনাফা সমাপনী মজুত পণ্য অগ্রিম বীমা অন্তর্ভুক্ত। আচ্ছা, এটাও হবে না, সমাপনী মজুত পণ্য তো হয় না, এটাও হবে না, এটা ভুল আছে অ্যান্সার এটাও হবে না। তারপরে প্রারম্ভিক মণিহারি মজুত ও অব্যবহৃত মণিহারি এবং প্রদেয় মজুরি, অব্যবহৃত মণিহারি প্রদেয় মজুরি, এখানে অব্যবহৃতটা তোমার অন্তর্ভুক্ত হবে না। হ্যাঁ, মণিহারি মজুদ অন্তর্ভুক্ত হবে না, এটাও বাদ। অ্যান্সার হবে ঘ, প্রারম্ভিক মজুদ বিকৃত পণ্যের ব্যয় উত্তোলন, তিনটায় র্যামিলে অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, নিচের কোনটি র্যামিলে অন্তর্ভুক্ত হবে? নিচে কোনটি র্যামিলে অন্তর্ভুক্ত হবে? প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক তহবিল এটা অন্তর্ভুক্ত হয় না, সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হয় না, সমাপনী ব্যাংক জমাতিরিক্ত অন্তর্ভুক্ত হয়। তো এগুলো ইম্পর্টেন্ট, আমাদের জানতে হবে যে কোনটা হবে না। হ্যাঁ, কোনটা হবে না? প্রারম্ভিক নগদ তহবিল হবে না, প্রারম্ভিক ব্যাংক তহবিল হবে না, সমাপনী মজুত পণ্য হবে না, তো হবে কোনটা? গ নাম্বার। ঠিক আছে, কখন সমাপনী মজুত পণ্য র্যামিলে অন্তর্ভুক্ত হবে? যখন সমন্বিত ক্রয় থাকে। আচ্ছা, এখানে কি বলছে? যদি র্যামিলে বিকৃত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত হয়, এখানে ভুল আছে, সমন্বিত ক্রয়। হ্যাঁ, সমন্বিত ক্রয় অন্তর্ভুক্ত হয়, এটা হবে অ্যান্সার। কখন সমাপনী মজুত পণ্য র্যামিলে অন্তর্ভুক্ত হয়? এই যে দেখো কি দেওয়া আছে, সমন্বিত ক্রয় থাকলে, এখানে বিকৃত পণ্যের ব্যয় না, সমন্বয় যখন সমন্বিত ক্রয় অন্তর্ভুক্ত হয়। র্যামিলের অন্তর্ভুক্ত হয় কোনটি? সমাপনী নগদ তহবিল, আর বাকিগুলো অন্তর্ভুক্ত হয় না। সমাপনী মজুদ, ব্যাংক জমা, প্রারম্ভিক নগদ তহবিল এগুলো অন্তর্ভুক্ত হয় না। কোনটি র্যামিলের ডেবিট পাশে দেখানো হয়? সঞ্চিতিগুলো ক্রেডিট, সকল ধরনের সঞ্চিতি ক্রেডিট, একমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতি বা প্রদ হিসাবের বাট্টা সঞ্চিতি কি তোমার ডেবিট হয়। তো এই অ্যান্সারগুলো আমরা করে ফেললাম। তারপরে কি, নিচের কোনটি ডেবিট উদ্ধৃত প্রদর্শন করে? তো ডেবিট উদ্ধৃত প্রদর্শন করে কোনগুলা? সকল ধরনের সঞ্চিতি ক্রেডিট, পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট। সেম কোশ্চেনের অ্যান্সার দেখো, ঘুরে ফিরে কিন্তু একটা কোশ্চেনই বারবার আসতেছে। কোনটি র্যামিলের অন্তর্ভুক্ত হয় না? র্যামিলের অন্তর্ভুক্ত হয় না প্রারম্ভিক নগদ তহবিল, তো বাকিগুলো দেখার দরকারই নাই। কোনটি র্যামিলের অন্তর্ভুক্ত হয় না? প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত। হ্যাঁ, এখানে কি বলছে যে সমাপনী নগদ অন্তর্ভুক্ত হয়, সমাপনী ব্যাংক জমাতিরিক্ত হয়, আর শুধু প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত অন্তর্ভুক্ত হয় না, মনে রাখতে হবে। তারপর হচ্ছে নিচের কোনটি র্যামিলে অন্তর্ভুক্ত হয় না? হয় না কোনটা? নগদ তহবিল হয় না, প্রারম্ভিক ব্যালেন্স হয় না, প্রারম্ভিক মজুত পণ্য হয়। তো 1 আর 2 হবে অ্যান্সার। সমন্বিত ক্রয় সূত্র কি? প্রারম্ভিক মজুত যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত। হ্যাঁ, আর বিক্রয়যোগ্য পণ্য সমাপনী মজুত, এখানে বিক্রয়যোগ্য সমাপনী মজুত হবে, পণ্য হবে না। বিক্রয়যোগ্য সমাপনী মজুত কোনটা? বিক্রয়যোগ্য সমাপনী মজুত হচ্ছে এই প্রারম্ভিক মজুত যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদেরই আর এক নাম। প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদেরই আর এক নাম কি? বিক্রয়যোগ্য সমাপনী মজুদ। তো সমন্বিত ক্রয় হবে কি? 2 আর 3। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে টপিকের এমসিকিউ গুলো সলভ করব, খুবই ক্রুশিয়াল, খুবই ইম্পর্টেন্ট। এখন হচ্ছে বাকি যে 3টা করব, এই 3টা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম আমি সলভ করাই দিব, তো মাথায় রেখো। আমরা এখন শিখবো যে র্যামিলের ভুল সমূহ, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে বলছে যে মেশিনের সংস্থাপন ব্যয় 50,000 টাকা ভুলে মজুরির মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। তো আমাকে আগে বুঝতে হবে নীতিগত ভুল কাকে বলে। নীতিগত ভুল হচ্ছে যদি মূলধন জাতীয় ব্যয় আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাই, আর মুনাফা জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখাই, তখন যে ত্রুটির সৃষ্টি হয় হিসাব রক্ষকের ভুলের জন্য বা জ্ঞানের সীমাবদ্ধতার জন্য, সেটাকে আমরা নীতিগত ভুল বলে থাকি। ঠিক আছে। তো এখানে মেশিন সংস্থাপন ব্যয়, এই ব্যয়টা আসবে তোমার মেশিনের মধ্যে, অর্থাৎ মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে। তো আমরা করছি কি? মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করছি। তো এটা হচ্ছে আমার এক ধরনের কি? নীতিগত ভুল। উপযুক্ত ভুলের কারণে কি হবে? র্যামিল মিলে যাবে। তারপর হচ্ছে সম্পদের পরিমাণ হ্রাস পাবে। সম্পদের পরিমাণ কেন হ্রাস পাবে? সম্পদের পরিমাণ হ্রাস পাবে কারণ কি? মজুরির অন্তর্ভুক্ত করছে। এটা মেশিন সংস্থাপন ব্যয় মেশিনের অন্তর্ভুক্ত
করেনি, তো যেহেতু মেশিনে অন্তর্ভুক্ত করেনি তাই সম্পদের পরিমাণ তোমার কি কমে যাচ্ছে, 1 আর 2 হবে। কোনটি নীতিগত ভুল? এই যে একটি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে যখন ধরা হয় তখন সেটা নীতিগত ভুল। হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞানের অভাবে যে ভুলটি সংঘটিত হয় তাকে কি বলে? নীতিগত ভুল। আমি কিন্তু প্রথমেই বলে দিছি যে হিসাব রক্ষকের জ্ঞানের অভাবে যে ভুলটা হয় এটা হচ্ছে নীতিগত ভুল। র্যামিলে ধরা পড়ে না কোন ভুল? নীতিগত ভুল, বাদ পড়ার ভুল, পরিপূরক ভুল, তিনটা ভুলই র্যামিলে ধরা পড়ে না। হ্যাঁ, সম্পত্তি বিক্রয় করে বিক্রয় হিসাব ক্রেডিট করা হলে কোন ধরনের ভুল হবে? এই যে সম্পত্তি বাচক হিসাব বিক্রয় হিসাবে ক্রেডিট করছে, তার মানে কি তোমার এটা এক ধরনের নীতিগত ভুল। পরিপূরক ভুলের ফলে কি হয়? পরিপূরক ভুলের ফলে কি হয়? র্যামিলের উভয় দিক সমান হয়ে যাবে। পরিপূরক মানে কি? এক ভুল দিয়ে অন্য ভুলকে ঢেকে ফেলা। র্যামিলের উভয় দিক সমান হবে, দুটি হিসাবেই ভুল থাকবে। দুটি হিসাবে কি থাকবে? ভুল থাকবে। আর একটি হিসাবে ভুল থাকলে সেটা একদিকের ভুল বলে। তো 59 নম্বরটা হবে 1 ও 2। পুরাতন আসবাবপত্র বিক্রয় আসবাবপত্র হিসেবে ক্রেডিট করার পরিবর্তে বিক্রয় হিসেবে ক্রেডিট করা হলে কোন ধরনের ভুল সংঘটিত হয়? নীতিগত ভুল। আসবাবপত্র কি তোমার মূলধন জাতীয় ব্যয়, তোমার কি করছে? মুনাফা জাতীয় ব্যয় হিসেবে ধরছে, তো এটা এক ধরনের নীতিগত ভুল। র্যামিল তৈরিতে কোন ধরনের ভুল হয়েছে? এখানে কি বলছে যে 35,000 টাকা লেখা ভুল হওয়া সত্ত্বেও র্যামিল মিলে গেল। কি বলছে? র্যামিলে ক্রয় 50,000 টাকার স্থলে 45,000 টাকা দিছে, আর বিক্রয় 40,000 টাকার স্থলে 35,000 টাকা দিছে। মানে দুই জায়গায় ভুল করছে। হ্যাঁ, ক্রয় আর বিক্রয় দুই জায়গায় ভুল করে পরিপূরক একটা আরেকটার কি করে দিছে? পরিপূরণ করে দিছে। তো এটা হচ্ছে তোমার পরিপূরক ভুল। র্যামিলের যোগফল কত টাকার হ্রাস বা বৃদ্ধি দেখানো হয়েছে? তো র্যামিলের যোগফল কত টাকার হ্রাস বা বৃদ্ধি দেখানো হয়েছে? এখানে 5,000 টাকা কি হয়েছে? ক্রয়ের 50,000 টাকার স্থলে 5,000 টাকা হ্রাস পাইছে না? আগে 50 ছিল এখন 45 হয়েছে, আগে 40 ছিল এখন 35 হয়েছে, তার মানে কি আমার 5,000 টাকা হ্রাস দেখানো হয়েছে। যোগফল কি 5,000 টাকা কম দেখানো হয়েছে, এটা কমন সেন্স। আসবাবপত্র ক্রয়কে ক্রয় হিসেবে ডেবিট করা হলে সেটাকে কি বলে? নীতিগত ভুল বলে। তারপরে কি রেওয়ামিলে 9,000 টাকার ক্রয়ের স্থলে লেখা হয়েছে 10,000 টাকা, আর বিক্রয় লেখা হয়েছে 7,000 টাকার স্থলে 8,000 টাকা। হ্যাঁ, তো 9-এর স্থলে দেখানো হয়েছে 10,000 টাকা, অর্থাৎ 1,000 টাকা বেশি দেখাইছে, আর 7-এর স্থলে 8 দেখাইছে, এখানে 1,000 টাকা বেশি দেখাইছে। তার মানে কি একটা ভুলের দ্বারা আরেকটা ভুল কি পূরণ হয়ে যাচ্ছে, তাই এটা হচ্ছে এক ধরনের পরিপূরক ভুল। নিচে কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও র্যামিল মিলিয়ে যায়? নীতিগত ভুল থাকা সত্ত্বেও র্যামিল মিলিয়ে যায়। তারপর হচ্ছে হিসাবের প্রাথমিক বই থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যে ভুল সংঘটিত হয় তাকে কি বলে? প্রাথমিক বই মানে হচ্ছে জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যে ভুল সংঘটিত হয় এটা হচ্ছে বেদাখিলার ভুল। হ্যাঁ, জাবেদা থেকে খতিয়ানে যখন স্থানান্তর করা হয় তখন যে ভুলটা হয় তখন সেটাকে আমরা বলি বেদাখিলার ভুল। একটি ভুল অপর ভুল দ্বারা সংশোধিত হলে তাকে বলা হয় পরিপূরক ভুল। এগুলো একদম মুখস্থ থাকতে হবে, বোঝাবুঝির কিছু নেই। যন্ত্রপাতি সংস্থাপন মজুরি যন্ত্রপাতি হিসেবে ডেবিট না করে মজুরি হিসেবে ডেবিট করা হয়েছে, এটা কি ভুল? নীতিগত ভুল। অলরেডি আমি এক্সপ্লেইন করছি, তার বলতেছি না। 25 টাকার বদলে 52 টাকা লিখলে সেটাকে কি বলে? লেখার ভুল। নিচের কোন ধরনের ভুলটির আমিলে ধরা পড়ে? বাদ পড়ার ভুল ধরা পড়ে না, আমি বুঝতে পারবো না যে বাদ পড়ছে। বেদাখিলার ভুল ধরা পড়ে না, এটা হচ্ছে কি তোমার কি বলে জাবেদা থেকে যখন খতিয়ানে স্থানান্তর যদি না করা হয় তখন বেদাখিলার ভুল বলে, সেটাকে ধরা পড়ে না। পরিপূরক ভুলও ধরা পড়ে না, লেখার ভুল ধরা পড়ে, যে 325 টাকার স্থলে আমি 52 টাকা লিখছিলাম। তারপর হচ্ছে কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও র্যামিল মিলে যাবে? সেটা হচ্ছে নীতিগত ভুল, করণিক হবে না। হ্যাঁ, খতিয়ানের উদ্ধৃত নির্ণয় ভুল হলে তা কোথায় ধরা পড়ে? খতিয়ানের উদ্ধৃত যদি নির্ণয় ভুল হয় তাহলে সেটা র্যামিলে ধরা পড়ে। খ নম্বর হবে অ্যান্সার। আসবাবপত্র ক্রয় হিসেবে ডেবিট করা হলে এটা কোন ধরনের ভুল? নীতিগত ভুল। ভাড়া প্রাপ্তি 100 টাকা র্যামিলে ডেবিটে বসানো হয়েছে, এক্ষেত্রে র্যামিলের যোগফল কি হবে? র্যামিলে ডেবিট পাশে বসানো হয়েছে, তার মানে কি ভাড়া প্রাপ্তি হচ্ছে ক্রেডিট হবে 100 টাকা, তা না করে আমি ডেবিট করছি, তার মানে কি 200 টাকা ডেবিট দিকে বেশি দিতে হবে, ডেবিট দিকে 200 টাকা বেশি হবে। হ্যাঁ, এটা ক্রেডিট দিকে 100 টাকা, আমি ক্রেডিট দিকে তো বসাইনি, উল্টা কি র্যামিলে আমি ডেবিট পাশে বসাইছি, তার মানে কি আমার 100 গুণ 2 কত? 200, তো 200 টাকা ডেবিট দিকে বেশি হবে, 200 টাকা ডেবিট দিকে বেশি হবে। মিরাজ এন্ড সন্সের হিসাব রক্ষক দ্বারা তৈরিকৃত র্যামিল এত কি? আচ্ছা, মিরাজ ভুলটি কোন ধরনের? কি বলছে যে 50,000 টাকার পরিবর্তে 60,000 আর 70 টাকার পরে 80,000 লেখা। আচ্ছা, তো এটা হচ্ছে পরিপূরক ভুল, বোঝাই যাচ্ছে। এখানেও 10,000 টাকা বাড়ছে, এখানেও 10,000 টাকা বাড়ছে। যন্ত্রপাতি সংস্থাপন মজুরিকে মজুরি হিসেবে ডেবিট করলে কোন ধরনের ভুল হবে? এটা লেখার, আচ্ছা এটা লেখার না, এটা হচ্ছে নীতিগত ভুল, এখানে ভুল আছে। যন্ত্রপাতি সংস্থাপন মজুরিকে মজুরি হিসেবে ডেবিট করলে এটা হচ্ছে নীতিগত ভুল। আসবাবপত্র বিক্রয় করে ভুলবশত বিক্রয় হিসাবে ক্রেডিট বললে কোন ভুল হয়? নীতিগত ভুল। দেখো সেম কোশ্চেন কিন্তু বারবার রিপিট হচ্ছে, মানে এগুলো হচ্ছে টপ এমসিকিউ, ঠিক আছে?
মেশিন সংস্থাপন প্রায় 2000 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে, নীতিগত ভুল। যন্ত্রপাতি মেরামত 10,000 টাকা যন্ত্রপাতি হিসেবে দেখানো হলো, এটা কোন ধরনের ভুল? নীতিগত ভুল। অফিস সরঞ্জাম ক্রয় হিসেবে, নীতিগত ভুল। সব হচ্ছে নীতিগত ভুল থেকে আসছে। তারপরে দেখো অশুদ্ধি রেওয়ামিল সংশোধন কিভাবে করব। এখান থেকে এখন আমরা কিছু ম্যাথ সলভ করব। যে প্রদত্ত বার্তা 550 টাকা বার্তা হিসেবে ক্রেডিট দিকে এবং 450 টাকা লেখা হয়েছে, উক্ত ভুলের কারণে রেওয়ামিলে কত টাকা অমিল হবে? হ্যাঁ, তো এখানে বলছে যে প্রদত্ত বার্তা 550 টাকা, এটা হবে ডেবিট দিকে, প্রদত্ত বার্তা ডেবিট 550 ডেবিট। হ্যাঁ, আর বার্তা হিসেবে ক্রেডিট দিকে 450 টাকা লেখা হয়েছে। তো 550 টাকা ডেবিট দিকে তো আমি লিখেই নি, আমার লিখতে হবে 550 টাকা ডেবিট দিকে, কিন্তু লিখছি কি 450 টাকা আমি ক্রেডিট দিকে লিখছি। তো প্রথমে কি করতে হবে? 450 টাকাটাকে ডেবিট করতে হবে, 450 টাকায় ডেবিট করতে হবে, তারপরে আবার 550কে ডেবিট করতে হবে। তার মানে আমার টোটাল কত টাকা ডেবিট করতে হবে? 0, 5 আর 5 10 0, হাতে 1, 5 আর 5 10, 1000 টাকা। তার মানে আমার এই রেওয়ামিলে 1000 টাকার অমিল হবে এই একটা ভুলের কারণে। 450 টাকা ক্রেডিট করার কথা ছিল, তা না করে আমি কি করছি? ক্রেডিট করছি। ডেবিট করার কথা ছিল, তা না করে আমি ক্রেডিট করছি। প্রথমে আমার ঠিক করতে হবে 450 টাকা ডেবিট করে এটাকে ক্রেডিটটা কেটে ফেলতে হবে, তারপর হচ্ছে 550 আবার ডেবিট করতে হবে। তার মানে আমার টোটাল কত টাকার অমিল হবে? 1000 টাকার অমিল হবে। হ্যাঁ, 5 লাখ টাকা ভুলক্রমে ক হিসাবে দেখানো হয়েছে, তো এটা নীতিগত ভুল। উক্ত ভুল সংশোধনের জন্য সংশোধনের দাখিলা কি হবে? যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। হ্যাঁ, যেহেতু ক্রয় হিসাবে তোমার দেখানো হয়েছে, তো ক্রয় হিসাব ডেবিট করছে নিশ্চয়ই, তো ক্রয় হিসাব ডেবিটটাকে ক্রেডিট করে এটাকে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে একটি হিসাবের যে 28 টাকা, যারা মিলে ভুল পাশে 98 টাকা দেখানো হয়েছে। হ্যাঁ, তাহলে ভুল পাশে 98 টাকায় দেখানো হয়েছে, তো ঠিক থাকলে রেওয়ামিলে পার্থক্য কত হবে? তো এই দুইটা যোগ করে দিবা। এরকম যখন পার্থক্য থাকবে তখন দুইটা কি করে দিবা? যোগ করে দিবা। এখানেও দেখো সেম কাজটা করছিলা। তোমরা কি করছো? এই 550 আর 450 ভুল পাশে যখন লিখবে, ডেবিট হওয়ার কথা ছিল কিন্তু ক্রেডিট দিকে লিখছে, বা ক্রেডিট হওয়ার কথা ছিল ডেবিট দিকে লিখছে, এমন কেসে যদি থাকে বা দুইটা আলাদা টাকার অ্যামাউন্ট থাকে, তাহলে তখন সেটা যোগ করে দিবে। এটাও দেখো যোগ করে দিছে দুইটা, আর এটাও দুইটা যোগ করে দিছে। এটা আর এক্সপ্লেন করলাম না, সেম জিনিসটা আমি এখানে এক্সপ্লেন করছি। ঠিক আছে, একটু মাথায় ঢুকায় নাও। উপরোক্ত কারণের জন্য কোন জাবেদাটি হবে? কি বলছে? যে সাপ্লাইস ক্রয় করেন কিন্তু তিনি সাপ্লাইস হিসেবে ক্রয় করেন কিন্তু তিনি সাপ্লাইস হিসেবে লিপিবদ্ধ করেন 900 টাকা, অর্থাৎ 100 টাকা কম লিপিবদ্ধ করেন। হ্যাঁ, আর এই কারণে সাপ্লাইস হিসেবে 100 টাকা কম প্রদর্শন করা হয়েছে। তাহলে আমার সাপ্লাইস হিসাবে যেহেতু কম প্রদর্শন করা হয়েছে, বেশি প্রদর্শন করতে হবে 100 টাকা, সাপ্লাইস হিসাব হবে ডেবিট এবং পরবর্তীতে অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে। যেহেতু হিসাব একটাই, তো একটা হিসাব যখন আমরা ঠিক করব তার এগেইনস্টে আমরা যেহেতু জানি না কোন হিসাব হবে, বা একটাই ভুল করছি, সাপ্লাই হিসাবে ভুল করছি, এরকম একদিকের হিসাবে ভুল করলে তখন আমরা অনিশ্চিত হিসাব পরবর্তীতে দিব। হ্যাঁ, তো আমার কি হওয়ার কথা ছিল? 100 টাকা আমি কম দিছি, 100 টাকা ডেবিট করে আমি ঠিক করে দিব, তারপর হচ্ছে এর এগেইনস্টে অনিশ্চিত হিসাব দিয়ে দিব। তো এই ভুলের জন্য কি হয়েছে? যে রেওয়ামিলের ডেবিট পাশে 100 টাকা হ্রাস পাবে, ডেবিট পাশে 100 টাকা হ্রাস পাবে, রেওয়ামিলের ক্রেডিট পাশের পরিমাণ 100 টাকা বেশি হবে। ডেবিট পাশে হ্রাস পেলে ক্রেডিট দিকের টাকা তো অটোমেটিক বেশি হবে, আর রেওয়ামিলের ডেবিট পাশে 100 টাকা অনিশ্চিত হিসাব দ্বারা মিলাতে হবে। তো তিনটাই সঠিক। বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, তো ক্রয় ফেরত ভুলবশত বিক্রয় হিসাবে লেখা হলে সংশোধন জাবেদা কি হবে? তো এখানে বলছে ভুলবশত বিক্রয় হিসাবে লেখা হয়েছে, তার মানে আমি কি করছি? বিক্রয় হিসাব আমি ক্রেডিট করছি, তাই তো? বিক্রয় হিসাব আমি ক্রেডিট করছি, তো বিক্রয় হিসাব ডেবিট করে আমার বিক্রয় হিসাবটাকে কাটাতে হবে, তো বিক্রয় হিসাব আমি ডেবিট করলাম। আর ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত হবে ক্রেডিট। তো বিক্রয় হিসাব ডেবিট এবং বই ফেরত বা ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট। তো বই ফেরতের আরেক নাম কি? আমার ক্রয় ফেরত। বই ফেরতের আরেক নাম কি? আমার ক্রয় ফেরত। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা ভুলে আসবাবপত্র হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে, সংশোধনী রায় কোনটি? তো বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র যখন ক্রয় করব তখন আসবাবপত্রটা হচ্ছে আমার নরমালি প্রোডাক্ট হবে, আসবাবপত্র কোনো আর সম্পদ থাকবে না। ঠিক আছে, তো আসবাবপত্র হিসাব আর ডেবিট হবে না, তখন ক্রয় হিসাব ডেবিট হবে। তো যেটা ক্রয় হিসাব ডেবিট হবে, যেটা ঠিক করার কথা ওটা তুমি লিখবা ক্রয় হিসাব ডেবিট। এবং আসবাবপত্র থেকে যেহেতু আমি ভুল করে ডেবিট করছিলাম, আসবাবপত্রকে ক্রেডিট করে সেটা আমার মিলাই দিতে হবে। তো এই যে আসবাবপত্র হবে ক্রেডিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, এবং যেটা ঠিক হওয়ার কথা ছিল ক্রয় হিসাব ডেবিট। এটা কেন ক্রয় হিসাব ডেবিট হলো? কারণ বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, যদি বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র বা সম্পদ ক্রয় করা হয় তখন সেটা সম্পদ হয় না, সেটা পণ্য হিসাবে গণ্য করা হয়।
আচ্ছা, তারপরে বাট্টা প্রাপ্তি 100 টাকা রামিলে ডেবিট পাশে বসানো হয়েছে, এক্ষেত্রে রামিলে ডেবিট পাশে সমষ্টি অপেক্ষা ক্রেডিট পাশের সমষ্টি কোনটি হবে? যে এরকম প্রাপ্তি ডেবিট টাকা প্রাপ্তি হবে ক্রেডিট, বাট্টা প্রাপ্তি সকল ধরনের প্রাপ্তি ক্রেডিট, কিন্তু ডেবিট পাশে বসানো হয়েছে, তার মানে কি ডেবিট দিকে 200 টাকা আমার বেশি হবে, ডাবল হয়ে যাবে। যন্ত্রপাতি ক্রয় ক্রয় হিসেবে লেখা হয়েছে, যন্ত্র সংশোধনী যে যাবে তা কি হবে? তো ক্রয় হিসাবে যন্ত্রপাতি ক্রয় ক্রয় হিসেবে লেখা হয়েছে, আগে ঠিকঠাক কি হবে? যন্ত্রপাতি হিসাব ডেবিট দিয়ে নিবা। হ্যাঁ, ক্রয় হিসাবে যেহেতু লেখা হয়েছে তার মানে কি ক্রয় হিসাব ডেবিট করছে, তার মানে ক্রয় হিসাব ক্রেডিট করতে হবে। এই যে ক্রয় হিসাব ক্রেডিট। আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। আন্তঃফেরত মানে কি? বিক্রয় ফেরত। তো বিক্রয় ফেরত ক্রয় হিসেবে লেখা হলে সংশোধনী ক্রয় হিসেবে লিখছে, তার মানে ক্রয় হিসাব ডেবিট করছে, তো ক্রয় হিসাব ক্রেডিট করে আগে ঠিক করতে হবে। এই যে ক্রয় হিসাব ক্রেডিট করে ঠিক করলাম, আর আন্তঃফেরত হবে ডেবিট। বিক্রয় যদি ক্রেডিট হয় বিক্রয় ফেরত হবে ডেবিট, তাই আন্তঃফেরত হবে ডেবিট। মাথায় ঢুকছে? বিশদায় বিবরণী সমন্বয়ের মাধ্যমে কোন পর্যায়ের ভুল সংশোধন করা হয়? তো আর্থিক বিবরণী তৈরির পরের উদ্ঘাটিত ভুল, এটা মুখস্থ করতে হবে। আসাদ অ্যান্ড কোং এর নিকট থেকে 4500 টাকা পণ্য ক্রয় করে ভুলবশত 450 টাকা লেখা হয়েছে, সংশোধনী জাবেদা কি হবে? আচ্ছা, পণ্য ক্রয় করে ভুলবশত ক্রয় হিসাবে 450 টাকা লেখা হয়েছে। তো এটা হবে তো তোমার ক্রয় হিসাব ডেবিট হবে এবং অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে। কি ক্রেডিট হবে? মেইনলি টাকার অ্যামাউন্টে তোমার পার্থক্য হবে। 4500 মাইনাস 450 দিয়ে যেটা হবে ওইটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর অনিশ্চিত হিসাব ক্রেডিট। তাসকিনের নিকট হতে 200 টাকা পেয়ে তার হিসাবকে ডেবিট করা হয়েছে, এই সংশোধনী জাবেদা কি হবে? তাসকিনের নিকট থেকে আমি 200 টাকা যেহেতু পাইছি, তাহলে আমার নগদান হিসাব ডেবিট আর তাসকিন হিসাব ক্রেডিট হবে। হ্যাঁ, তো তাসকিন হিসাবকে ক্রেডিট করতে হবে, তো তাসকিন হিসাবকে আমি ক্রেডিট করলাম এবং তার এগেইনস্টে অনিশ্চিত হিসাবকে ডেবিট করলাম 400 টাকা, কারণ এটার পার্থক্য ডাবল হয়ে যাবে। একটাই যখন টাকার অ্যামাউন্ট দেওয়া থাকবে তখন অবশ্যই তুমি পার্থক্য ডাবল করে দিবে, যেখানে কত কি একটাই টাকার অ্যামাউন্ট, তাই তোমার ডাবল হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখো একটাই টাকার অ্যামাউন্ট থাকলে এই যে একটাই টাকার অ্যামাউন্ট 100, এখানে কি করছি আমরা 200 টাকা দিয়ে দিছি। তো এটা হচ্ছে তোমার হ্যাক্স, এমসিকিউ হ্যাক্স। টাকার অ্যামাউন্ট একটা থাকলে ওটা বুঝবা তোমার অ্যান্সারে ডাবল কোনো কিছু হবে। 200 আছে, 200-র কোনোটাই হবে না, 400 হবে। অনিশ্চিত হিসাব ডেবিট আর তাসকিন হিসাব ক্রেডিট। বোঝা গেল? এখন আমরা একদম লাস্ট টপিকটা দেখবো, লাস্ট টপিক থেকে আমরা কয়েকটা এমসিকিউ সলভ করে ফেলবো। অনিশ্চিত হিসাব হচ্ছে এক ধরনের অস্থায়ী হিসাব, অনিশ্চিত হিসাব হচ্ছে এক ধরনের সাময়িক হিসাব। কোন ভুল অনিশ্চিত হিসাবকে প্রভাবিত করে? হিসাবের উদ্ধৃত নির্ণয়ের ভুল। এগুলো ঠাটা মুখস্থ, বুঝাবুঝির কিছু নাই। একটি হিসাবের যে 90 টাকা যারা মিলের ভুল পাশে বসানো হয়েছে, তার মানে এই যে একটা টাকার অ্যামাউন্ট কি বলছি আমি, ডাবল হয়ে যাবে, 9 দুগুণ 18, 180 টাকা হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্স। মজুরি প্রদান 500 টাকা ভাড়া হিসেবে ডেবিট করা হচ্ছে, সংশোধনী জাবেদা কি হবে? আচ্ছা, ভাড়া হিসেবে ডেবিট করছে, তার মানে ভাড়া হিসাবটা আগে ক্রেডিট করো, তো ভাড়া হিসাবকে ক্রেডিট করছে, আর কি করার কথা ছিল? মজুরি ডেবিট করার কথা ছিল, তা মজুরিকে ডেবিট করে আমরা সংশোধন করে দিলাম। এখানে কয়টা অ্যামাউন্ট? একটাই টাকার অ্যামাউন্ট, কি করবা? ডাবল করে দিবা 200 টাকা, দেখাও লাগবে না। এগুলো হচ্ছে হ্যাক্স। আচ্ছা, অনিশ্চিত হিসাবের পরিমাণ কত? অনিশ্চিত হিসাবের পরিমাণ কত? এখানে তোমার যোগ করতে হবে। প্রাপ্য হিসাব 20,000, তারপরে উত্তোলন 5,000, হ্যাঁ, ক্রয় হিসাব 25,000, অগ্রিম গ্রহণ এটা চলতি সম্পদ 3,000। আচ্ছা, তো এখানে লেখা আছে যে ক্রয় হিসাবে 10,000 টাকা কম দেখানো হয়েছে, তো অনিশ্চিত হিসাব হবে 10,000 টাকা। পণ্য ক্রয় সঠিক লিপিবদ্ধ করে সংশোধনের ফলে আর্থিক বিবরণীতে কি পরিবর্তন হবে? তো কি বলছে? সঠিকভাবে লিপিবদ্ধ করে সংশোধনের ফলে, সংশোধন করা হয়ে গেছে, তো আর্থিক বিবরণীতে কি পরিবর্তন হবে? প্রত্যক্ষ ব্যয় বৃদ্ধি পাবে, যেহেতু ক্রয় সংশোধন করা হয়েছে। মোট মুনাফা হ্রাস পাবে, ব্যয় বৃদ্ধি পেলে মুনাফা হ্রাস পাবে, কমন সেন্স। সমাপনী মূলধন হ্রাস পাবে, যেহেতু মুনাফা হ্রাস পাবে তার মানে আমার মূলধন বা মালিকানা সত্ত্বেও কমবে, তো এটার অ্যান্সার হবে তিনোটাই। তারপরে মিস্টার রিফাত কর্তৃক প্রস্তুতকৃত মিলে কোন ধরনের ভুল হয়েছে? এটা 50,000 টাকা পরিবর্তে 40,000 টাকা লিপিবদ্ধ করেন, তার মানে এখানে 10,000 টাকা কম করেন, আর এখানে 10,000 টাকা কম করেন, তার মানে এটা পরিপূরক ভুল। অন্য কোনো ভুল না থাকলে প্রকৃত যোগফলের সাথে যোগফলের পার্থক্য কত টাকা হবে? 10,000 টাকা। আচ্ছা, তারপরে এখানে বলছে যে নগদ তহবিল, এটা হচ্ছে লাস্ট, এই 150 পর্যন্ত আমরা সলভ করব, এটা হচ্ছে লাস্ট। মায়া ট্রেডার্সের অনিশ্চিত হিসাবের পরিমাণ কত? অনিশ্চিত হিসাবের পরিমাণ কত? যেখানে নগদ তহবিল 10,000 টাকা, প্রাপ্য হিসাব 8,000 টাকা, 18,000 টাকা, আর আর কি আছে এখানে? সম্পন্ন মজুত পণ্য তো আসবে না, আর এখানে কত? বিক্রয় 12,000 টাকা, তাহলে 18 থেকে 12 বাদ গেলে কত থাকে? 6,000 টাকা। 6,000 টাকা হচ্ছে অনিশ্চিত হিসাব। কোন হিসাবের উদ্ধৃত বৃদ্ধি করলে অনিশ্চিত হিসাবের প্রয়োজন পড়বে না? একটা হচ্ছে আয়, যেহেতু তোমার
যেহেতু তোমার ক্রেডিট দিকে কম আছে 6,000 টাকা, তো ক্রেডিট দিকে যদি আমরা আয় বৃদ্ধি করি বা দায় বৃদ্ধি করি তাহলে অনিশ্চিত হিসাবের আমার প্রয়োজন পড়বে না। তো আশা করি এমসিকিউ ক্লাসে যেগুলো যেগুলো তোমাদেরকে আমি স্টার্ট দিয়ে দিয়েছি বা সলভ করে দিয়েছি ওই টেকনিক ফলো করে তুমি সম্পূর্ণ এমসিকিউগুলো প্র্যাকটিস করে ফেলবে এবং তোমাদের প্র্যাকটিস পিডিএফ খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।